তোমরা আমার স্লাইডটা দেখতে পাচ্ছ? হ্যাঁ স্যার। দেখা যাচ্ছে। হ্যাঁ, ওকে। তাহলে ওয়েলকাম এভরিওয়ান, তোমাদের সবাইকে স্বাগতম এই ক্লাসে। তো আমরা এই ক্লাসের মেন টার্গেট যেটা হচ্ছে, শুনতে পাচ্ছ তো সবাই? হ্যাঁ স্যার। হ্যাঁ, মাঝে একটু রেসপন্ড করবে। হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে। ওকে, তো আমাদের ক্লাসের টার্গেটটা হচ্ছে আমাদের যে আর্থিক আমাদের হচ্ছে ক্লাসটা আজকে। এবার আর্থিক সাক্ষরতা বলতে আমরা কি বুঝি? যে আমরা তো এমনি ভাবে স্বাক্ষর হই, তাই না? পড়াশোনা করে যেটা আমরা করতে শিখি, লেখাপড়া করতে শিখি। ঠিক? এবার আর্থিক সাক্ষরতা মানে আমি বোঝাচ্ছি যখন তোমরা ধরো উপার্জন শুরু করবে, হ্যাঁ, তখন অর্থ আসবে তোমাদের কাছে। তো অর্থকে কিভাবে কাজে লাগানো উচিত, কিভাবে অর্থটাকে দেখা উচিত, কি অ্যাপ্রোচ রাখা উচিত, সেই সমস্ত বিষয়গুলো এখানে আলোচনা করব। তো এই স্লাইডে আমি দেখো এই কোর্সে এই বছরে আমরা যা যা পড়বো তার একটা ওভারভিউ দিয়েছি। এখানে আমরা প্রথমে আমরা 2-3টে ক্লাস করব, সেখানে খুব বেসিক জিনিস আমরা পড়বো, যে আর্থিক সাক্ষরতার বুনিয়াদি জ্ঞান। মানে সেখানে ধরো বিভিন্ন ডিজিটাল পেমেন্ট সিস্টেম নিয়ে আমরা আলোচনা করব, সম্পদ ও দায়বদ্ধতা কি এগুলো নিয়ে আলোচনা করব। তো কারোর কেউ বলতে পারবে সম্পদ কি? তোমাদের কি মনে হয় যে সম্পদ কি? কোনো বেসিক আইডিয়া থাকলে শেয়ার করতে পারো। স্যার, আমরা কার্যকারিতাকে সম্পদ বলতে পারি। কি কি কে? স্যার বললাম, বস্তুর কার্যকারিতাকে আমরা সম্পদ বলতে পারি এক কথায় বলতে গেলে। কার্যকারিতা, হ্যাঁ, সামহাট ঠিক। হ্যাঁ, আর কি বলছিলে? হ্যাঁ স্যার, আমি একটা বলবো। আমি বলছি বলো। স্যার, আমরা আমরা আমাদের জীবনে যে কার্য করি, সে কার্য করে আমরা অর্থ উপার্জন করে এমন কিছু জিনিস কিনি যেটা দিয়ে আমাদের ভবিষ্যতে আয়ও হবে, আর ওটা আমাদের কাছে থাকবেও, সেটাকেই সম্পদ বলা হয়। ঠিক, হ্যাঁ। মানে সম্পদ মানে এক কথায় হচ্ছে এমন একটা জিনিস যেটা থেকে তোমার কাছে সবসময় টাকা আসবে বা উপার্জন হবে। ঠিক আছে। আর দায়বদ্ধতাটা কি? দায়বদ্ধতা হচ্ছে এমন জিনিস যার জন্য তোমার টাকা বেরিয়ে যাবে। এই জিনিস নিয়ে আমরা ডিটেলে আলোচনা করব যদিও। এক সেকেন্ড আমি দেখে নিই, কেউ হয়তো আমাদের স্টুডেন্টস গ্রুপে মেসেজ করছে কি না। ওকে, এর তারপরে আমরা একটা পড়ব নগদ প্রবাহ চতুর্ভুজ। নগদ প্রবাহ কি, এটাও দেখবে একটা নতুন কনসেপ্ট, তোমরা অনেকেই হয়তো শোনোনি বা জানো না। তো আমরা এই বিষয়ে ডিটেলে পড়ব। তারপর প্রথম 2টে ক্লাস হওয়ার পরে আমরা আসবো আর্থিক সাক্ষরতার উন্নত জ্ঞান, মানে অ্যাডভান্সড একটু লেভেলে। সেই লেভেলে আমরা পড়ব মুদ্রাস্ফীতি এবং টাকার মূল্যের উপরের প্রভাব। মুদ্রাস্ফীতির ইংরেজি হচ্ছে ইনফ্লেশন। এবার কেউ এই বিষয়টা নিয়ে কিছু জানো বা শুনেছো কিছু? না স্যার। ওকে, তো ইনফ্লেশন হচ্ছে এমন একটা জিনিস যার জন্য টাকার ভ্যালু সব সময় মানে কমতে থাকে। আমাদের যে টাকাটা, যেমন ধরো একটা কথা তোমরা খুব শোনো হয়তো, যে 90-এর দশকে 1 লাখ টাকা মানে এখনের 10 লাখ টাকার সমান, এরকম রাফলি। এরকম কথা তো আশা করি শুনেছো কেউ কেউ। হ্যাঁ স্যার। হ্যাঁ, তো এই কথাটা ওই কারণেই আসে, কারণ টাকার ভ্যালুটা ধীরে ধীরে কমতে থাকে। তো আজকের 10 লাখ টাকার যে ভ্যালুটা আছে, 10 বছর পর কিন্তু সেটার অ্যাকচুয়াল ভ্যালু হয়তো 5 লাখ বা 6 লাখের সমান হতে পারে। হুম। তো এটাকে বলে ইনফ্লেশন, এগুলো আমরা দেখব।
তারপর ব্লকচেন প্রযুক্তি ও ডিজিটাল মুদ্রা নিয়ে আমরা যে ক্রিপ্টোকারেন্সি কিছু ব্যাপার স্যাপার আছে সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। এবং বিভিন্ন ইনভেস্টমেন্টের ব্যাপার আমি তোমাদের বোঝাবো যে উপার্জন শুরু করলে তোমরা যদি চাও যে তোমাদের টাকা গ্রো করাবে, তাহলে বিভিন্ন রকম উপায় আছে যেখানে তোমরা টাকা ইনভেস্ট করে গ্রো করাতে পারো ধীরে ধীরে, সেগুলো আমরা আলোচনা করব। এবং থার্ডে আমরা বিশ্ব ব্যাংকিং ও ভারতীয় ব্যাংকিং ব্যবস্থাটাকে ভালো মতো বুঝবো, মানে পুরো বিশ্বে কিভাবে ব্যাংকিং সেক্টরটা চলছে বা কিভাবে টাকার ট্রানজাকশন গুলো অ্যাকচুয়ালি হয় এবং কিভাবে বিভিন্ন দেশ একে অপরের উপর পুরোপুরি নির্ভরশীল হয়ে আছে, সেই সমস্ত বিষয় আমরা দেখব। এবং ভারতীয় বাজেটের উপর, এক সেকেন্ড, একটা স্টুডেন্ট একটু কল করছে, তো আমি ওর কলটা রিসিভ করে আবার আসি। ওকে, সরি স্টুডেন্টস, ওই একটা স্টুডেন্ট জয়েন হতে পারছিল না, ওর সাথে কথা বললাম। ওকে, সো এবং ডট কম বাবেল ও 2008-এ, আচ্ছা 2008-এ কি হয়েছিল কেউ জানো? একটা মানে একটা ফাইন্যান্সিয়াল ক্রাইসিস তৈরি হয়েছিল। ওকে, তো তোমাদের মধ্যে হয়তো কারোর অতটা আইডিয়া নেই, তো আমরা এগুলো আলোচনা করবো আর কি, এগুলো রিলেভেন্স আছে। যেমন ধরো 2020-তে কি হলো সেটা সবাই জানো। হ্যাঁ স্যার। হ্যাঁ, 2020-তে করোনা একটা মহামারী হলো, তাই তো? এবার তার এফেক্টটা কিন্তু দেখো মার্কেটেও পড়েছে, তাই না? সবজি দামি হয়ে গেছিল এবং মানে নিত্য প্রয়োজনীয় যে জিনিসগুলো ওগুলোর দাম বেড়ে গিয়েছিল হঠাৎ করে, তাই তো? হ্যাঁ স্যার। আর শেয়ার মার্কেট, মানে একটা শেয়ার মার্কেট বলে ব্যাপার আছে যেখানে ধরো এরকমই জিনিসের একটা বড় কোয়ান্টিটি কেনা বেচা হয়, ওটাও খুব বেশি পরিমাণে এফেক্টেড হয়েছিল করোনাতে। তো ওই করোনার মতনই এরকম দুটো ডট কম বাবেল এবং 2008-এ লিম্যান ব্রাদার কোল্যাপস হয়, যেটা পুরো ওয়ার্ল্ডের ইকোনমিক সিচুয়েশনকে ডাউন করেছিল। তো সেইগুলো নিয়ে আমরা একটা অ্যানালিসিস করব একদম শেষের দিকে ক্লাসে। তো এটা হলো ওভারভিউ। এবারে আজকের ক্লাসের দিকে যাওয়া যাক। তো আজকের ক্লাসের বিষয় হচ্ছে সম্পদ এবং দায়বদ্ধতা। দেখো আমি আমি বলে যাচ্ছি আমার ফ্লোতে, যখন তোমাদের বুঝতে সমস্যা হবে তোমরা আমাকে স্টপ করিয়ে জিজ্ঞাসা করতে পারো, কেমন? ওকে স্যার। হ্যাঁ, আর তোমরা সবাই ইন্টারঅ্যাক্ট করতে পারো যে এটা বুঝতে পারছি না, এটা আরেকবার বলুন, এইভাবে। তো দেখো, সম্পদ মানে একটা, যেটা শুভ বললো ওরকমই, যে সম্পদ থেকে তোমার একটা আয় হবে, মানে তোমার কাছে টাকা আসবে। আর দায়বদ্ধতা মানে সেটা তোমার ব্যয় হবে, মানে দায়বদ্ধতা থেকে টাকা বেরিয়ে যাবে তোমার থেকে। এবার আমরা এই ক্লাসে কিছু কোশ্চেনের আমরা সম্মুখীন হব, যে অর্থ আর সম্পদ কিভাবে সম্পর্কিত, আর অর্থ আর সম্পদ কি একই জিনিস, তাই না? অনেকে কিন্তু ভাবে যে টাকা মানেই অর্থ, মানে সম্পদ, কিন্তু অর্থ মানে কিন্তু সম্পদ নয়। সেগুলো আমরা জানবো এবং পার্থক্যটাও দেখব। চলো এবার ক্লাস শুরু করি তাহলে। দেখো এখানে একটা জিনিস, লাইন, যেটা প্রথম লাইনটা আসছে, যে ধনী হতে গেলে একটা খুব সহজ জিনিস বুঝতে হবে, যেটা হচ্ছে সম্পদ আর দায়বদ্ধতার মধ্যে পার্থক্য। এই এটা খুব বেসিক জিনিস। হ্যাঁ, প্রথমে যখন ধরো এই ক্লাসটার পরে তোমার মনে হবে খুবই বেসিক জিনিস, কিন্তু এই বেসিক জিনিসটা ধরতে পারাটার মধ্যে একটা ট্রিক আছে। সম্পদ যা আপনার পকেটে টাকা রাখে, যেটা বললাম, আর দায়বদ্ধতা মানে যা আপনার পকেট থেকে টাকা কেড়ে নেয়। সবাই ফলো করছো? মৌমিতা, রঞ্জিনী? হ্যাঁ স্যার। ওকে, গুড।
এবার দেখো, গরিবদের মানে যাদের কাছে ফাইন্যান্সিয়ালি মানে টাকা পয়সা কিছু কম থাকে, তো তাদের ম্যাক্সিমাম তো বেশি খরচই থাকে, তাই তো? আর যারা ধনী ব্যক্তি, তারা সবসময় কি করে বলতো, তারা সবসময় সম্পদ ক্রয় করে। আর মাঝখানে কারা আছে ধনী আর গরিবদের মাঝখানে? মিডল ক্লাস। আর মিডল ক্লাস। মধ্যবিত্ত। হ্যাঁ, মধ্যবিত্ত, যেটা ইন্ডিয়াতে অনেক পরিমাণে, আমরা অনেকেই মধ্যবিত্ত ফ্যামিলি। তো মধ্যবিত্ত ফ্যামিলিদের প্রবলেম কি হয়, তারা মনে করে দায়বদ্ধতাকে তারা সম্পদ মনে করে, বুঝতে পারলে? তারা যখন টাকাটা খরচ করে তারা ভাবে যে আমরা একটা সম্পদ নিচ্ছি, অথচ হয়তো ভুল করে দায়বদ্ধতা নিয়ে ফেলে। তো এইগুলো আমরা দেখব। এবার চলো কিছু উদাহরণ দেখে নেওয়া যাক, যে দায়বদ্ধতার তাহলে উদাহরণ কি হবে আর সম্পদের উদাহরণ কি হবে। দেখো, দায়বদ্ধতার মধ্যে ভাড়া আসতে পারে, মানে তুমি যদি একটা বাড়ি ভাড়া নিয়ে থাকো, তাহলে প্রতি মাসে তোমাকে কি দিতে হবে? টাকা। রেন্ট তাই স্যার। না? ভাড়া দিতে হবে। তাহলে প্রতি মাসে তোমার পকেট থেকে টাকা কি হলো, বেরিয়ে গেল, তাই না? তারপর তুমি যদি কোথাও থেকে ঋণ নাও বা বন্ধকি কোথাও কিছু, মানে কোথাও কিছু জমা দিয়ে টাকা নাও, সেই ক্ষেত্রেও তোমাকে টাকাটা কি ফেরত দিতে হবে আস্তে আস্তে। হ্যাঁ, ঋণ মানে হচ্ছে যেমন ধরো লোন যদি নাও তুমি, তাহলে ইএমআই পেমেন্ট করতে হবে, ঠিক আছে? আর সম্পদের উদাহরণ কি? সম্পদের উদাহরণ হচ্ছে এই 2-3টে জিনিস। এটা জাস্ট 2-3টে এক্সাম্পল, আরো লিস্ট অনেক বড় হতে পারে। এবার দেখো, সম্পদের মধ্যে তোমার জমি আসতে পারে, বা ভূ সম্পত্তি, তোমার যা জমি বাড়ি থাকতে পারে তার একটা ভ্যালু আছে, তাই না? সেখানে তুমি ধরো তোমার নিজের জায়গায় তুমি যদি বাড়ি করে সেটা ভাড়ায় খাটাও, তাহলে তোমার প্রতি মাসে কি হবে, টাকা কি হবে বলো? আসবে। আসবে, তাই না? মানে তোমার যদি জমি বা ভূ সম্পত্তি থাকে, তুমি সেটা যদি ভাড়ায় দাও, তাহলে প্রতি মাসে তুমি কিন্তু টাকাটা পাবে। তাহলে সেই ক্ষেত্রে সেটা কিন্তু তোমার জন্য হলো সম্পদ। বুঝলে সবাই? হ্যাঁ স্যার। সবাই হ্যাঁ ফলো স্যার। করছো? হ্যাঁ হ্যাঁ। Okay. দেখো, এখন কিন্তু বিষয়টা সিম্পল আছে, আস্তে আস্তে কমপ্লেক্স হবে, ওই জন্য আমি চাইছি যে প্রতিটা স্টেপ যাতে সবাই বুঝতে পারে। আর দ্বিতীয় হচ্ছে বন্ড এবং স্টক। বন্ড এবং স্টক মানে এগুলো হচ্ছে বিভিন্ন কোম্পানির শেয়ার, যেগুলো শেয়ার বাজারে কেনা বেচা হয়। তো শেয়ার এটা মার্কেট। হ্যাঁ, এটা একটা সম্পদ যদি কেউ কিনে রাখে। আর তৃতীয় হচ্ছে মেধা সম্পত্তি থেকে রয়্যালটি। এবার মেধা সম্পত্তিটা কি একটু শর্টে বলি। মেধা সম্পত্তি হচ্ছে, ধরো তুমি নিজে থেকে কিছু যখন ক্রিয়েট করো, সেটা হলো মেধা সম্পত্তি। যেমন ধরো একটা গায়ক একটা গান গায়, তাহলে সেই গানটা তার জন্য কি মেধা সম্পত্তি। আর এটাকে ইংরেজিতে বলা হয় ইন্টেলেকচুয়াল প্রপার্টি বা আইপি। এবার ধরো অরিজিৎ সিং, সে একটা গান করেছে, এবার সে সেই গানটার জন্য একটা রয়্যালটি পায়। মানে যখনই তার গানটা কোথাও একটা ইউজ করা হবে বা প্রমোট করা হবে, তাকে যতটা টাকা আর্ন হচ্ছে তার একটা পার্সেন্টেজ তার কাছে যায়। এই জিনিসটাকে বলে রয়্যালটি। তোমরা প্রফেসর শঙ্কু পড়েছো? হ্যাঁ স্যার, পড়েছি। হ্যাঁ স্যার। পড়েছো? তাহলে তোমরা অনেকেই হয়তো এরকম অনেক বই পড়েছো যারা লেখকরা লেখে, হ্যাঁ তাই না? স্যার। এবার বইগুলো তো তুমি লেখকদের থেকে কি তোমরা কেনো? না। কেনো না, কেনো পাবলিশার্সদের থেকে বা দোকানে। তাহলে এবার তুমি তুমি ভাবতে পারো, তাহলে লেখকের লাভ কোথায় হচ্ছে? স্যার, লেখক রয়্যালটি পাচ্ছে ওটার জন্য। রয়্যালটি পাচ্ছে, ঠিক। তাহলে ওই যে লেখাটা, ওটা কিন্তু ওই লেখকের ইন্টেলেকচুয়াল প্রপার্টি বা মেধা সম্পদ। হ্যাঁ, তেমনি তোমাদের কেউ আঁকা জানে ভালো, তার ক্ষেত্রে আঁকা হতে পারে, বা যে কোনো জিনিস হতে পারে। তুমি কিছু বানাতে পারো, হাতের কাজ জানো, সেটাও তোমার সম্পত্তি হতে পারে। তো এইগুলো সম্পদ, কারণ এখান থেকে তোমার টাকা উপার্জন হবে। ঠিক আছে, এই স্লাইডটা তাহলে ক্লিয়ার সবার? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। ওকে, তাহলে আমি নেক্সট স্লাইডে যাচ্ছি। তো তা যাওয়ার আগে একটা কথা নিচে আসছে, দেখো,
দেখো, ইটস নট হাউ মাচ মানি ইউ মেক, ইটস হাউ মাচ মানি ইউ কিপ। মানে ইন দ্য লং রান, অনেকটা বড় সময়ে কতটা টাকা তুমি উপার্জন করছো ওটা অতটা ম্যাটার করে না, কিন্তু কতটা টাকা তুমি ধরে রাখতে পারছো এটা ম্যাটার করে। কারণ দেখবে অনেকে হয়তো 2 লাখ টাকা পার মান্থ স্যালারি পেয়ে, তার যদি আর্থিক পরিকল্পনা ভালো না থাকে, শুভ সাউন্ডটা মিউট করতে পারো। শুভ কথা না বললে হ্যাঁ সাউন্ডটা মিউট করতে পারো। তাহলে যেটা বলছিলাম যে কেউ 2 লাখ টাকা ইনকাম করলেও তার যদি ফাইন্যান্সিয়াল প্ল্যানিং ভালো না থাকে, তাহলে কিন্তু সে একটা সময় গিয়ে ব্যাংক্রাফট হতেও পারে। আর কারোর যদি ধরো সে 1 লাখ টাকা উপার্জন করে কিন্তু তার ফাইন্যান্সিয়াল প্ল্যানিং ভালো, সে টাকাটা গ্রোথ করতে জানে, টাকা নিজের কাছে রাখতে জানে অতিরিক্ত খরচ না করে, তাহলে কিন্তু সে অনেকটা ধনী হতে পারে। এবারে আমরা একটা নতুন টার্ম শিখছি যে নগদ প্রবাহ প্যাটার্ন। তাহলে এটা নিয়ে একটু বলি। নগদ প্রবাহ প্যাটার্ন মানে কিছুই না, এটা হচ্ছে তুমি ধরো একটা মাসের শেষে তুমি তো একটা মাইনে পাচ্ছ যখন উপার্জন করবে, তো সেটা হলো তোমার কাছে নগদটা আসলো। এবারে সেটা তুমি বিভিন্ন খাতে খরচ করবে, তাই তো? এবার এই যে খরচ হওয়ার যে ফ্লোটা, এটাকে বলে ক্যাশ ফ্লো বা নগদ প্রবাহ প্যাটার্ন। এটা উদাহরণের সাথে তোমরা আরো বুঝতে পারবে। নগদ প্রবাহ একজন ব্যক্তি কিভাবে অর্থ পরিচালনা করে তার গল্প বলে। এবার ধরো একজনের আমরা আয় বিবৃতি দেখছি, যে একজন ব্যক্তির, তাহলে তোমার আয় বিবৃতি বা ইনকাম স্টেটমেন্ট যেটা, তার মধ্যে কি কি থাকে? দুটো জিনিস থাকবে, একটা হচ্ছে তুমি আয় করবে আর একটা হচ্ছে তুমি ব্যয় করবে, মানে খরচ হবে। ঠিক, সবাই ফলো করছো? হ্যাঁ হ্যাঁ স্যার। স্যার। ওকে। এবার খরচের জমা ও খরচের বিবরণ, একটা তো হলো তুমি টাকা আসলো আর খরচ করলে, আর একটা হচ্ছে তুমি কোথায় খরচ করলে, সেটা হচ্ছে জমা ও খরচের বিবরণ। এখানে দেখো, এখানে দুটো ভাগ হয়, একটা হচ্ছে সম্পদ আর একটা দায়বদ্ধতা। এবার দেখো সম্পদ থেকে কি হয়, এই অ্যারোটা দেখো, এবার নোটিস করো, এই অ্যারোটা কি দেখাচ্ছে? ক্যাশ ফ্লো। বুঝতে পারলে? তার মানে ক্যাশটা জেনারেট হচ্ছে সম্পদে, এইখানটায়, মানে সম্পদ থেকে তোমার ক্যাশ জেনারেট হলো টাকা, এবং সেটা তোমার কি হলো? সেটা ইনকাম হলো, আয় হলো। বুঝতে পারলে? হ্যাঁ স্যার। মানে সম্পদ থেকে, যেমন ধরো কেউ বই লিখেছে বা গান করেছে, কেউ ভাড়া দিয়েছে তার জায়গা, সেই সম্পদ থেকে তোমার কি হবে? সবসময় আয় হবে। হ্যাঁ, কারণ সম্পদের ডেফিনেশনই তাই ছিল যে সম্পদ থেকে তোমার টাকা পকেটে আসবে। আর দায়বদ্ধতা থেকে কি হচ্ছে দেখো, দায়বদ্ধতা থেকে তোমার খরচ হচ্ছে। এই দেখো, দায়বদ্ধতা থেকে শুরু হলো, এখান থেকে গেলেই তোমার খরচ হবে, টাকাটা বেরিয়ে যাবে। তার মানে তোমার তোমার যত বেশি দায়বদ্ধতা থাকবে, তোমার খরচ তত কি হবে? বাড়বে বাড়বে। বেশি হবে। হ্যাঁ, যত দায়বদ্ধতা বেশি তত খরচ বেশি, আর যত সম্পদ বেশি তত কি বেশি হবে? আয় বাড়বে। আয় বেশি। আয় বাড়বে। হ্যাঁ ঠিক। তাহলে এবার বুঝতে পারছো, তাহলে টার্গেটটা সবসময় সবার রাখতে হবে কি, যে সম্পদটা যাতে বাড়ে সময়ের সাথে সাথে। চলো এবার আমরা যেহেতু আমরা 3 রকম ক্যাটাগরি দেখলাম, যে একটা গরিব দরিদ্র ব্যক্তি হতে পারে, যারা ধরো দিন আনা দিন খাওয়া এরকম চলে, এরকম মানুষও আমাদের দেশে আছে। আর একটা হচ্ছে মধ্যবিত্ত, যারা ধরো একটু ইনকাম ভালো, কিছুটা সেভিং করতে পারে এবং ভালো মতো দিন কাটে ঠিকঠাক। আর একটা হচ্ছে ধনী ব্যক্তি, যাদের অনেক টাকা আছে, অনেক ইনভেস্টমেন্ট করে, বড় বড় ব্যবসায়ী। তো আমরা এই 3 ধরনের লোকেদের নগদ প্রবাহ প্যাটার্নটা দেখব। ঠিক আছে? তাহলে প্রথমে আমরা শুরু করছি যে একটা দরিদ্র ব্যক্তির নগদ প্রবাহ প্যাটার্ন দিয়ে। তাহলে প্রথমে দেখো, প্রথমে আয় বিবৃতি সবার থাকবে, মানে গরিব হোক, মিডিল ক্লাস বা রিচ হোক, তার খরচ বা আয় থাকবে। আর জমা ও খরচের বিবরণে দুটো কলাম থাকবে, যেটা এটা কমন।
এবার দেখো এখানটায় তুমি যদি ফোকাস করো যে একটা দরিদ্র ব্যক্তির ম্যাক্সিমাম কিন্তু খরচই থাকে। হ্যাঁ, কারণ যে ধরো দিন আনা দিন খাওয়া ওরকম ব্যক্তি হয়, তারা দায়বদ্ধতাও খুব একটা করতে পারে না, কারণ তাদের টাকার ক্যাশটা এতই কম যে তারা গিয়ে একটা খুব বড় টাকার লোনও নিতে পারে না, আর সম্পদও তৈরি করে না। তো মেইনলি তাদের ক্যাশ ফ্লোটা কিরকম হয়, ধরো একটা কাজ করলো, সে জব করলো, টাকা পেলো, সেই টাকাটা আয় হলো, সে বেতন পেলো, বেতনটা খরচ হয়ে গেল ট্যাক্সে, তারপর ভাড়ায় খরচ হতে পারে, খাবার দাবার, কাপড় চোপড়, ডাক্তার, এইসব জিনিস সবারই আছে। তো এইসবে খরচ হলো, খরচ হয়ে টাকাটা বেরিয়ে গেল। বুঝতে পারলে এই ক্যাশ ফ্লো প্যাটার্নটা সবাই? হ্যাঁ স্যার। ওকে, হ্যাঁ স্যার। হ্যাঁ, তাহলে দরিদ্র ব্যক্তির এইভাবে জব থেকে আরেকবার দেখে দিই, টাকাটা বেতন হিসেবে আসে কিন্তু খরচ হয়ে বেরিয়ে যায়। তো তার কাছে এতটা টাকা বাঁচে না যে সে সম্পদটাকে তৈরি করতে পারবে, আর সে দায়বদ্ধতাও নিতে পারে না। ওই জন্য দেখো এই দুটো কিন্তু খালি আছে। ঠিক আছে, তাহলে আমরা নেক্সট স্লাইডে এবার যাব। এবার এখানে হচ্ছে মধ্যবিত্ত ব্যক্তির নগদ প্রবাহ প্যাটার্ন। সেটা কিরকম হবে? প্রথমে আয় বিবৃতিতে যেরকম আয় খরচ আছে দেখলাম, জমা ও খরচের বিবরণে দুটো কলাম আছে। হ্যাঁ, তাহলে আগেরটার মধ্যে আর এটার মধ্যে পার্থক্য কি বলতো? এখানে দায়বদ্ধতা রয়েছে। হ্যাঁ, এখানে দায়বদ্ধতা রয়েছে, কারণ যারা মিডিল ক্লাস বা মধ্যবিত্ত ফ্যামিলি থেকে ম্যাক্সিমাম হয়, তারা যেহেতু দায়বদ্ধতায় অনেকটা বেশি মাঝে মাঝে ডিপেন্ডেন্ট হয়। মানে ধরো কোনো সময় লোন নিতে হয়, হ্যাঁ, তারপর ক্রেডিট কার্ডের একটা ব্যাপার খুব ফ্যাশনে এসছে এখন, তো ক্রেডিট কার্ডও নিয়ে নেয়। ক্রেডিট কার্ড কি কে বলতে পারবে বলো তো, কিভাবে ফাংশন করে ক্রেডিট কার্ড? স্যার ক্রেডিট কার্ড হলো এমন একটা কার্ড যেটা স্যার ক্রেডিটে মানি দেয়, আর সেটা স্যার তারপর আমরা ইজি মান্থলি ইনস্টলমেন্টেও দিতে পারি, আর তাছাড়া মাসের শেষে একবারেও শোধ করে দিতে পারি। মান্থলি ইনস্টলমেন্টে দিলে তারা আমাদের ওপর একটা চার্জ লাগায়, একটা পার্সেন্টেজ বেশি চার্জ করে তারা, সেটা আর কি। এবার সেটাই তাদের আয়, তাই তো? হ্যাঁ স্যার। হ্যাঁ, ক্রেডিট কার্ডরা এই জন্যই ক্রেডিট কার্ড কোম্পানিরা তোমাকে দিচ্ছে যে তুমি স্পেন্ড করো। এবার স্পেন্ড করতে করতে লোকের কি হয়, ধরো তোমার একটা লিমিট আছে, তো অনেক সময় লোকের স্পেন্ডিং হ্যাবিটটা তৈরি হয়ে যায় যে কিছু একটা দেখলাম যে ক্রেডিট কার্ড আছে তো নিয়েই নি। এই করতে গিয়ে লোকের যতটা ধরো দরকার না তার চেয়ে অনেকটা বেশি খরচ হয়ে যায়। হুম হুম। এই কারণে এইভাবে ক্রেডিট কার্ড কোম্পানিরা কিন্তু প্রচুর প্রফিট জেনারেট করে আর কি। আর মিডিল ক্লাস ম্যাক্সিমাম মধ্যবিত্ত ফ্যামিলির লোকেরা অনেকটাই এতে ট্র্যাপড হয়ে যায়। আর ঋণ বা বন্ধকও এর মধ্যে আসে, অনেক সময় ইয়ে হয়। আর সম্পদের ক্ষেত্রে মধ্যবিত্ত ফ্যামিলি খুব বেশি একটা সম্পদের দিকে যায় না বা যেতেও পারে না। অনেকে হয়তো যায়, তারা আস্তে আস্তে কি হবে, তারা সম্পদটা তৈরি করতে করতে আস্তে আস্তে ধনীর দিকে যায়। তাহলে এদের ক্যাশ ফ্লোটা দেখি। ক্যাশ ফ্লোটা দেখো, কাজ থেকে শুরু হলো, বেতন হলো, এবার বেতনের টাকাটা দায়বদ্ধতায় গেল। দায়বদ্ধতা মানে তোমাকে ক্রেডিট কার্ডের ইএমআই দিতে হবে, ঋণ শোধ করতে হবে, তারপর তোমার খরচেও আসবে, তাই না? তোমার ফ্যামিলিতে খরচ আছে, ফুড, রেন্ট, ক্লথ, মেডিসিন, তারপরে টাকাটা বেরিয়ে গেল। বুঝতে পারলে সবাই? হ্যাঁ স্যার। ওকে, তাহলে দেখো এইখানেও কিন্তু এই টাকাটা কিন্তু সম্পদ এসে লাগাতে খুব একটা পারলো না। হ্যাঁ তাহলে স্যার। গরিব ক্যাশ ফ্লো থেকে এদের মধ্যবিত্তের ক্যাশ ফ্লোতে ডিফারেন্স হলো এটাই যে ওর দায়বদ্ধতাটা একটু বেশি, আর সেই টাকাটা দায়বদ্ধতায় গিয়ে চলে যায়। এবার দায়বদ্ধতা থাকার ফলে অবভিয়াসলি সে তার জীবনের মানটা একটু বেটার হয়, মানে লোন নিয়ে সে কিছু বিজনেস করতে পারে, কিছু বাড়ি বানাতে পারে অনেকে, তো এইভাবে চলে আর কি। এবার আমরা যাব একটা ধনী ব্যক্তির ক্যাশ ফ্লো প্যাটার্নে। তাহলে সেম ভাবে প্রথমে আয় বিবৃতিটা দেখব।
তারও একটা ধনী ব্যক্তি, তারও খরচ আছে, তাকেও বিভিন্ন রকম ট্যাক্স দিতে হয়, খাবার ক্লথ এইসবে তারও খরচ হয়, ফ্যামিলি কস্ট যেটা রানিং কস্ট। আর জমা খরচের বিবরণে এখানে একটা পার্থক্য তুমি দেখতে পারবে। কি পার্থক্যটা এবার বলো? এখানে তার সম্পদ রয়েছে। হ্যাঁ, এখানে সম্পদ রয়েছে। এবার ধনী ব্যক্তিরও কিন্তু দায়বদ্ধতা থাকে, মানে নাও থাকতে পারে বাট থাকতেও পারে। সেও ক্রেডিট কার্ড ইউজ করতে পারে, সেও লোন নিতে পারে। ইভেন বড় বড় বিজনেসম্যানরা প্রচুর লোন নিয়েও বিজনেস চালায়। কিন্তু পার্থক্যটা হচ্ছে এরা সম্পদের কলামটাকেও কিন্তু বেশ ভালো তৈরি করে। দেখো এখানে সম্পদে এদের 3-4টে জিনিস এরা রাখে। একটা জমি বা ভূ সম্পত্তি, জমিতে ইনভেস্ট করতে পারে, স্টক বা বন্ডে ইনভেস্ট করতে পারে, এবং এরা মেধা সম্পত্তিও তৈরি করে। বিভিন্ন বিজনেসরা ভালো ভালো ট্যালেন্টেড লোকেদের ভাড়া করে এবার তাদের থেকে ক্রিয়েটিভ জিনিস করে সেগুলো থেকেও কিন্তু টাকা তারা উপার্জন করতে পারে। তাহলে এদের ক্যাশ ফ্লোটা দেখো কতটা আলাদা হবে। এদের ক্যাশ ফ্লোটা জেনারেটই হচ্ছে দেখো সম্পদ থেকে, কারণ এদের সম্পদটা এতটাই বেশি। এবার তাদের আয় হচ্ছে দেখো রেন্টাল ইনকাম, ইন্টারেস্ট, রয়্যালটিস। বুঝতে পারলে এটা? Yes, sir. হ্যাঁ সায়ন তো ভালোই বুঝতে পারছে, আর বাকিদের কি বুঝতে পারছো তো সব? হ্যাঁ স্যার। স্যার। হ্যাঁ স্যার। তাহলে এইভাবে তাদের ইনকামটা হলো। তাহলে বুঝতে পারলে একটা ধনী ব্যক্তির যে উপার্জনের যে উপায়টা, সেটা দেখো তুমি বাকি যে দুটো প্রোফাইল ছিল সেটা থেকে সম্পূর্ণ আলাদা না, তাই না? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। তো এই জিনিসগুলোই কিন্তু ভাবার, এই জিনিসগুলোই ব্যাক অফ দ্য মাইন্ড। তোমরা যখন ভাবতে শিখবে যে কিভাবে এইভাবেও ইনকাম বা উপার্জন জেনারেট করা যায়, তখনই দেখবে বিভিন্ন রকম নতুন নতুন উপায় বা চিন্তা তোমাদের মাথায় আসবে। মানে মেধা সম্পত্তি ক্রিয়েট করতে পারো, বা কোনো বিজনেসেও যেতে পারে কেউ, এটাই। তাহলে এবারে আমরা যেটা করব এই স্লাইডে, ক্যাশ প্যাটার্ন অফ এ পোর অ্যান্ড রিচ পারসন, মানে একটা গরিব, দরিদ্র এবং একটা ধনী ব্যক্তি ক্যাশ প্যাটার্নের কি পার্থক্য হয় সেটা আমরা আগে দেখলাম। এই স্লাইডে আমরা পাশাপাশি দেখব যাতে বুঝতে পারি। তাহলে দরিদ্র বা মধ্যবিত্তের প্যাটার্নটা আমরা কি দেখেছিলাম বলো? এদের আয় কম হয় কিন্তু খরচ একটু বেশি হয়। এবার খরচ বেশি মানে ওরকম না, মানে খরচটা বেশ হয় আর কি, এটাই বোঝাতে চাইছি। সম্পদ এদের খুবই কম হয়, না থাকার মতো হয় বা কিছু ক্ষেত্রে কম হয়, কিন্তু দায়বদ্ধতাটা অনেকটা বেশি হয়। আর ধনী ব্যক্তিদের প্যাটার্নটা কি? এদের প্যাটার্নে তুমি দেখবে এদের আয়টা অনেকটা বেশি হয় তুলনামূলক, সেই তুলনায় খরচটা কিন্তু এরা কম করে, মানে যতটা আয় তার তুলনায় খরচ কম। এবং এদের সম্পদের কলামটা অনেকটা বেশি থাকে, এবং কিন্তু দায়বদ্ধতাটা এরা কি করে না অনেকটা কম করে রাখে। ঠিক আছে? তো এবারে ইন্ডিয়াতে তুমি বলো তো কয়েকজন খুব ধনী ব্যক্তিদের নাম, কে কে বলতে পারে? একজন একটা বলবে। মুকেশ আম্বানি। ওকে, কি করে সে? রিলায়েন্স কোম্পানির মালিক হয়তো। হ্যাঁ, রিলায়েন্স কোম্পানির মালিক। তার কোনো প্রোডাক্ট তুমি ইউজ করো? হ্যাঁ, জিও। আচ্ছা, বেশ। স্যার মনীষ মালহোত্রা। হ্যাঁ, কে বলছো এটা? স্যার বর্ষা। হ্যাঁ, মনীষ মালহোত্রা। কি করে সে? স্যার ফ্যাশন ডিজাইনার। ফ্যাশন ডিজাইনার, ঠিক। স্যার তাহলে স্যার তার তাহলে মনীষ মালহোত্রা, এক মিনিট, তাহলে মনীষ মালহোত্রা যে টাকাটা উপার্জন করছে কিসের থ্রু করছে বলো তো? স্যার মেধা হ্যাঁ, সম্পত্তি। মেধা সম্পত্তি। কারণ মনীষ মালহোত্রা অ্যাকচুয়ালি কি করছে? সে ড্রেস ডিজাইন করে, হ্যাঁ স্যার একদম। তাই তো? এবার ড্রেস ডিজাইন করে সেটা বিক্রি করছে। তাহলে ড্রেস তো সব জায়গায় পাওয়া যায়, কিন্তু সে যে ডিজাইনটা দিচ্ছে নিজের মেধা থেকে, নিজের মাইন্ড থেকে ভেবে, সেটারই লোকে দাম দিচ্ছে, তাই না?
ওকে, গুড। নেক্সট, স্যার রতন টাটা। রতন টাটা, বলো সে কি করে? উনি টাটা কোম্পানির মালিক। ওকে, একটা দুটো প্রোডাক্টের নাম বলে যেগুলো তুমি ইউজ করেছো। টাটার দুটো প্রোডাক্ট। স্যার আমি ঠিক জানি না সেটা। টাটার তো টাটা সল্টই পাওয়া যায়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেটা তো আছেই। হ্যাঁ, আর টাটা তোমার ন্যানো আছে, টাটার খুব ফেমাস ন্যানো কার, হ্যাঁ যেটা হ্যাঁ হ্যাঁ, কার কার। ওয়েস্ট বেঙ্গলে। হ্যাঁ, রতন টাটাও খুব ফেমাস এবং খুব ধনী ব্যক্তি। ঠিক আছে, নেক্সট। সুন্দর পাচাই। শুভ বললে তো একবার, একজন একটাই বলবে, আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। বাকি সায়ন। স্যার আদানি, আদানি গ্রুপস। আদানি, হ্যাঁ আদানি কি করে? স্যার ওরা তো পাওয়ারও আছে, লজিস্টিকও আছে, আর হুম, তারপর আরো স্যার এই দুটোই আমি জানি বেসিক্যালি। হ্যাঁ পাওয়ার লজিস্টিক আছে ওদের, আদানি গ্রিন পাওয়ার আছে, আহ, এবং একটা খাবার ব্র্যান্ডেরও কোম্পানি আছে উইলমার ইন্ডাস্ট্রি বলে। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, তা আদানি রিসেন্টলি কেউ জানো নিউজ যে ওদের হ্যাঁ মানে স্যার, একটা সংস্থা ওদের সম্বন্ধে একটা রিপোর্ট তৈরি করেছে, দিয়ে ওই রিপোর্টটার জন্য ওদের শেয়ারের যে দাম সেটা একবারে হাফ হয়ে গেছে, তার থেকেও কম। অনেক, হ্যাঁ অনেক কমে গেছে। হিন্ডেনবার্গ নামে একটা রিসার্চ ইনস্টিটিউট আছে, তো তারা কিছু রিপোর্ট দিয়েছে, তো সেটার একটা এফেক্ট হয়েছে আর কি শেয়ার বাজারে। তো হ্যাঁ স্যার। এটা হয়, এটা অনেক ধনী ব্যক্তিদের হয়, ওদের একবার মানে ভ্যালু কমে যায় তারপর আবার বেড়ে যায়, তো হতে থাকে। আচ্ছা, ওয়ার্ল্ডের রিচেস্ট লোকেদের নাম, নেক্সট যারা বাকি আছে আর কি, তাদের মধ্যে একজন বলো, মানে ওয়ারেন বাফেট। ওয়ারেন বাফেট। ওয়ারেন বাফেট কি করে? ওয়ারেন বাফেট হচ্ছে একজন ইনভেস্টার, তাই তো? উনি মেইনলি আমেরিকার যে শেয়ার বাজার আছে তার মধ্যে উনি হ্যাঁ প্রচুর টাকা ইনভেস্ট করে, এবার ইনভেস্ট করে সেখান থেকে রিটার্ন জেনারেট করে, তাই তো? হ্যাঁ ঠিক, ওয়ারেন বাফেট একজন খুব ধনী ব্যক্তি। আর নেক্সট, জেফ বেজোস। জেফ বেজোস। ঠিক, জেফ বেজোস কি করে? আই থিংক অ্যামাজনের সিইও। হ্যাঁ, অ্যামাজনের। ঠিক। আচ্ছা, মৌমিতা বললে, তারপরে এলন মাস্ক। হ্যাঁ, এলন মাস্ক। এলন মাস্কের দুটো প্রোডাক্টের নাম বলো তো। টেসলা, হুম, ফোর হুইলার একটা ইলেকট্রিক কোম্পানি। হ্যাঁ ফোর হুইলারের ইলেকট্রিক কার স্যার, কার কোম্পানি টেসলা। হ্যাঁ, টেসলা হলো, আর টুইটার। টুইটার। হ্যাঁ, টুইটারটা রিসেন্টলি বাই করেছে, তাই তো? হ্যাঁ স্যার। ঠিক। আচ্ছা, তোমরা স্লাইডটা পুরো দেখতে পাচ্ছ? হ্যাঁ স্যার। ওকে, হ্যাঁ স্যার। ঠিক আছে, তাহলে তোমরা আমি দেখলাম মোটামুটি আপ টু ডেটই আছো, এরকম আপ টু ডেট থাকতে হবে, এগুলো জানতে হবে। মানে যারা খুব বড় বড় প্রোফাইল, ধরো যারা খুব বড় বড় ধনী জায়গায় আজ পৌঁছেছে, তারা কিন্তু অনেকেই জিরো লেভেল থেকে শুরু করেছে। এটা বলার উদ্দেশ্য এই কারণে, কারণ যেমন জেফ বেজোসের কথা বললে কে? মৌমিতা, তাই তো? হ্যাঁ স্যার। হ্যাঁ, এবার দেখো জেফ বেজোস কি জন্য বিখ্যাত? অ্যামাজন, তাই? এবার হ্যাঁ অ্যামাজন যে কোম্পানিটা, সেটা কিন্তু সে শুরু করেছিল একটা রুমে, জাস্ট একটা রুম ভাড়া করেছিল, একটা কম্পিউটার ছিল আগেকার দিনের যে বড় মোটা কম্পিউটার, ওটা থেকে সে শুরু করেছিল একা। তারপরে সময়ের সাথে সাথে ওই বিজনেসটাই গ্রো করতে 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 আজ বিলিয়ন ডলার কোম্পানি, মানে পৃথিবীর সব থেকে ধনী ব্যক্তির মধ্যে তার নাম আসে। হ্যাঁ, এটা হয়েছে এই কারণেই, কারণ সে বুঝতে পেরেছে যে 10 বছর পরে কোন জিনিসটা লোকে চাইবে বা কোন জিনিসটাকে লোকে ভ্যালু দেবে, তাই না? এটা বুঝতে পারাটাই মানে দরকার। এই কোর্সে, আমাদের এই কোর্সের উদ্দেশ্য এটাই
যে আমরা কি বলতো এরকম ভাবে ইন্টারঅ্যাক্টিভ ওয়েতে কথা বলবো, জানবো বিভিন্ন বিষয়গুলো, যাতে তুমি একটা বড় পারসেপশন পাও আর বুঝতে পারো যে কিভাবে মানে টাকা উপার্জনের জন্য। দেখো, টাকা উপার্জন করা কিন্তু শুধু চাকরি থেকেই হয় না। এটা আমাদের একটা খুব পুরনো কনসেপশন আছে বা একটা ধারণা বসে যায় যে টাকা উপার্জন মানে আমাকে একটা জব পেতে হবে 9 to 5। ওটা নট নেসেসারি। একটা সিম্পল কথা আমি তোমাদের সবাইকে জিজ্ঞাসা করছি, তোমরা দেখো কি উত্তর দিতে পারো। যে এই যে টাকা উপার্জন হয় বা তুমি কোনো কাজে গেলে যে তুমি টাকা দিচ্ছ, কেন তোমাকে টাকাটা দেওয়া হয় বলো তো? স্যার আরেকবার বলুন। মানে এই যে টাকাটা উপার্জন করা হয়, অনেকে জব করে বা যেইভাবে তুমি টাকা উপার্জন করছো, তো সেই টাকাটা কেন তুমি উপার্জন করতে পারছো? কারণ তার বদলে আমি তার কোম্পানিতে পরিশ্রম করতে চাই জন্য। পরিশ্রম করছো, ঠিক। তার মানে পরিশ্রম করছো। এবার দেখো, পরিশ্রম করছো মানে তুমি কিছু দিচ্ছ তার বদলে, তাই তো? হ্যাঁ। তখনই তুমি টাকাটা উপার্জন করছো। এইবারে তুমি বেশি টাকা উপার্জন কখন করতে পারবে বলো তো? যখন তুমি যেটা দিচ্ছ, যেই ভ্যালুটা তুমি সোসাইটিতে দিচ্ছ, সেই ভ্যালুটা খুব কম লোক দিতে পারে তখন। যেমন ধরো একটা ডাক্তারের 5 মিনিটের ভিজিট কত এভারেজ যদি বলো? 500 টাকা স্যার। 500। হ্যাঁ, 500 টাকা একটা এভারেজ ভিজিট। তার 5 মিনিটের মূল্য হলো 500 টাকা, ঠিক আছে? অথচ তুমি ধরো যে সেই ডাক্তারটার কাছে যাচ্ছ, একটা ধরো অটোতে করে তুমি গেলে 30 মিনিটের একটা রাস্তা, সেই অটোওয়ালাকে তুমি কত পে করছো এভারেজে? স্যার হাইলি 20 100 টাকা। টাকা। হ্যাঁ, হাইলি 50 থেকে ধরো 100 টাকা। তাহলে দেখো, একজন 30 মিনিট তোমাকে সময় দিল, সেখানে তুমি স্পেন্ড করছো ধরো 50 টাকা। আর একজন তোমাকে 5 মিনিট সময় দিল, তার 6 ভাগের 1 ভাগ, অথচ তাকে তোমাকে পেমেন্ট করতে হচ্ছে কত? 10 গুণ। ব্যাপারটা বুঝতে পারলে? কারণ হচ্ছে সেই ডাক্তারটা যেই ভ্যালুটা তোমাকে দিচ্ছে, সেই ভ্যালুটা খুব কম লোক দিতে পারে। বুঝলে? ক্লিয়ার ব্যাপারটা? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। হ্যাঁ, তাহলে বেশি টাকা উপার্জন করা খুব, বা বেশি টাকা উপার্জন করা মানে তোমাকে কিছু স্কিল শিখতে হবে। নট নেসেসারিলি ডাক্তার, তুমি যেই ফিল্ডে হও, তুমি ইঞ্জিনিয়ার হতে পারো, তুমি কম্পিউটার সায়েন্টিস্ট হতে পারো, যেই ফিল্ডেই থাকো, সেই ফিল্ডে তোমার স্কিলটা এত ভালো হতে হবে যে সেই স্কিলটা যাতে খুব কম লোক ডেলিভার করতে পারে। আর যদি এমন হয় যে সেই স্কিলটা শুধু তুমি ডেলিভার করতে পারো আর লোকের দরকার, সেই ক্ষেত্রে তুমি প্রচুর একটা অ্যাসেট জেনারেট করতে পারবে। বুঝতে পারলে? তো জেফ বেজোস কিন্তু এইভাবে টাকাটা উপার্জন করেছে, কারণ তার যে স্কিলটা ছিল আর দূরদর্শিতা ছিল, সে তার বেসিসে আজকে এতটা ধনী হয়েছে। নট নেসেসারি যে তাকে বিশাল ব্রেনি হতে হবে বা বিশাল, বাট তোমাকে সেই ভিশনটা রাখতে হবে। যাই হোক, আশা করি মেসেজটা তোমরা পেলে তো? হ্যাঁ, মেসেজটা হচ্ছে এটাই, মানে স্কিল ভালো হতে হবে। যেই ফিল্ডেই থাকো, যত ভালো স্কিল হবে তত ভালো রিটার্ন পাবে। সো ওয়ার্ক অন ইউর স্কিলস। ওকে, তাহলে আমরা এবার নেক্সট স্লাইডে যাই। দেখো, একটা কথা আছে, সবাই বলে যে ধনীরা আরো ধনী হতে থাকে আর গরিব আরো গরিব হতে থাকে। এই কথাটা তো নিশ্চয়ই সবাই শুনেছো। হ্যাঁ স্যার। তাহলে এবার দেখো, এবার আমরা ক্যাশ ফ্লো প্যাটার্নটা বুঝেছি যে কিভাবে ধনী ব্যক্তি, মধ্যবিত্ত বা গরিবের ক্যাশ ফ্লো চলে। এবার ক্যাশ ফ্লোর মাধ্যমে আমরা দেখব যে কেন ধনী ব্যক্তি আরো ধনী হয় বা কেন গরিব ব্যক্তি আরো গরিব হতে থাকে, এটা আমরা দেখব। তাহলে আমরা একটা ধনী ব্যক্তিদের ক্যাশ, প্রথমে প্যাটার্নটা দেখি, ক্যাশ প্যাটার্ন যেমন ছিল যে একটা ধনী ব্যক্তি মানে তার আয়টা অনেক বেশি, খরচ খুব কম করে সে, রেসপেক্টিভলি তার সম্পদের কলামটা বেশি, দায়বদ্ধতাটা কম।
সবাই ওকে? সবাই হ্যাঁ রাজি তো? স্যার। বেশ। এবার দেখো তাহলে ধনী ব্যক্তির আয়টা হয় কোথা থেকে? মেনলি সম্পদ থেকে, কারণ তার বিজনেস আছে, হ্যাঁ, অনেক কিছু ভাড়ায় খাটায় সে, অনেক শেয়ার টেয়ার আছে, তো সেখান থেকে আয় হলো। এবার দেখো ধনী ব্যক্তি কি করে? ধনী ব্যক্তি যখনই টাকা উপার্জন করে না, তখন সে আবার সেই টাকাটাকে খরচ করে, দায়বদ্ধতায় দেয়, কিন্তু সম্পদেও দেয়। এই লাইনটাকে আমি আবার বলছি, যখন ধনী ব্যক্তি একটা টাকা উপার্জন করে, তখন সেই টাকা দিয়ে সে নিজের ফ্যামিলিটা চালালো, খরচ করলো, তার দায়বদ্ধতাও দিল, লোন টোন দিল। তারপর যে টাকাটা বেঁচে গেল না, সেই টাকাটা সে আবার বিজনেসে ইনভেস্ট করলো, দেখো সম্পদে। আবার কি হলো? এবার সম্পদে টাকা দিল, তার মানে সম্পদ কলামটা কি হলো? আর একটু বেড়ে গেল। তাহলে এবার যে ইনকামটা হবে, আয়টা হবে, সেটা আর একটু বেশি হবে। বুঝতে পারছো? সবাই ফলো করতে পারলে? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। তাহলে কি হবে? এটা হওয়ার ফলে কি হবে? তার সম্পদ কলামটা বাড়তে থাকবে, কারণ এটা তো সাইকেলের মতো না, চক্রের মতো চলবে। সম্পদ থেকে টাকা আয় হলো, সেটা সে খরচ করলো, আবার বাকি টাকাটা সম্পদে দিয়ে দিল, তাহলে সম্পদটা বাড়লো। এবার সম্পদটা যত বাড়বে, তত তোমার কি হবে? আয়টাও বাড়তে থাকবে, তাই না? তাহলে এবার কি হলো দেখো, এটা একটা অগণিত চক্র, মানে একটা ইনফাইনাইট লুপ তৈরি হয়। এবার এই লুপটার কারণে দেখো সম্পদ আর আয় এটা গ্রো হতে থাকে। এই কারণে ধনী ব্যক্তিরা যারা কনসিস্টেন্টলি ধরো ভালো বিজনেস করে যায় বা প্রপারলি করে যায়, তারা আস্তে আস্তে কিন্তু ধনী হতে থাকে। কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারো এই স্লাইডে। বুঝতে পেরেছো সবাই? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। বর্ষা, মৌমিতা, রঞ্জিনী? হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। হ্যাঁ ওকে, স্যার। ঠিক আছে। আর ছিল সায়ন, তো বুঝতে পেরেছো নিশ্চয়ই? হ্যাঁ স্যার। ওকে, গ্রেট। তাহলে এবার আমরা নেক্সট ইয়েতে যাই, যে মধ্যবিত্ত কেন সেই সংগ্রামটা চলে। মধ্যবিত্তের সবসময় একটা সংগ্রাম চলে, দেখবে, মানে খুব বেশি ধনী হতে গেলেই তারা একটা কনফ্লিক্টে চলে আসে। সেটা কেন হয় সেটাও আমরা দেখব। তাহলে এবার দরিদ্র বা মধ্যবিত্তের প্যাটার্নটা দেখি। সেই প্যাটার্নে আমরা কি দেখেছিলাম? আয় কম হবে। আচ্ছা, এই প্যাটার্নটা বলো তো দেখি তোমরা সবাই মিলে, কি হবে? আয় কম হবে, খরচ বেশি হবে। আচ্ছা, আয় কম, খরচ বেশি হলো। এবার নেক্সটটা অন্য কেউ বলো। সম্পদ আর দায়বদ্ধতার মধ্যে কিরকম সম্পদ হবে? কম, দায়বদ্ধতা বেশি। ঠিক, সম্পদ কম, দায়বদ্ধতা বেশি। এবার ক্যাশ ফ্লোটা গেস করো তো। দরিদ্র বা মধ্যবিত্তের ক্যাশ ফ্লো জেনারেট হয় কোথায়? আয় থেকে। আয় থেকে। ঠিক, আয় থেকে দায়বদ্ধতা, তারপর খরচ। ঠিক। তাহলে আমরা ক্যাশ ফ্লোটা দেখি। আয় থেকে খরচে গেল, দায়বদ্ধতায় গেল, তারপরে টাকাটা বেরিয়ে গেল। তাহলে এবারে দেখো এই ক্ষেত্রে দরিদ্র বা মধ্যবিত্তের ক্ষেত্রে কি হলো? তোমার আয় থেকে টাকাটা খরচ হলো, তারপর দায়বদ্ধতায় আসলো, তারপর টাকাটা অলমোস্ট শেষ হয়ে গেল। তাহলে আর সম্পদে কিন্তু টাকাটা আর দেখলে গেল না, তাই না? এই সমস্যাটা দরিদ্র বা মধ্যবিত্তের এই সমস্যাটা হয়, কারণ সম্পদে দেওয়ার জন্য ইনাফ টাকা থাকে না। আর তাদের যেহেতু দায়বদ্ধতা আর সম্পদের মধ্যে একটা ধারণা ক্লিয়ার থাকে না, তো তারা কি হয়, আয় যত বাড়ে তারা দায়বদ্ধতাটাও তত বাড়াতে থাকে। এর ফলে কি হয়, তোমার উপার্জন বাড়ছে কিন্তু দায়বদ্ধতাও সিমিলারলি বাড়ছে। ওই জন্য তুমি কোনোদিনই প্রপার সেই টাকা সেভিংটা হয়ে ওঠে না। এবং এই কারণে খরচও বাড়তে থাকে অবভিয়াসলি।
আর এটা দেখো, এটা ক্রস সাইন দেওয়া আছে, মানে যেহেতু সম্পদ নেই, তো তাদের সম্পদ থেকে উপার্জনের রাস্তাও নেই, তো এখানে কাটা হলো। তাহলে দেখবে সাইকেলটা তাদের আর কিন্তু এই ক্ষেত্রে সাইকেলটা আর পূর্ণ হচ্ছে না, তাই না? হ্যাঁ, মানে ধনী ব্যক্তিদের ক্ষেত্রে যেমন সাইকেলটা পূর্ণ হচ্ছিল, আয় করলো, সেটা আবার টাকা খরচ করে আবার সম্পদে দিল, তাহলে সম্পদটা বেশি হলো, আবার আয় বেশি করলো, ওটা ঘুরতে থাকলো। কিন্তু এই ক্ষেত্রে কি হচ্ছে, আয় করলো, খরচ করলো, দায়বদ্ধতায় গেল, এবার সম্পদে দিতে পারছে না, বা দিলেও খুবই সামান্য দেয়, তো সেই ক্ষেত্রে তোমার আয়টা আর বাড়ছে না সেই হিসেবে, কিন্তু তোমার খরচ বেড়ে যাচ্ছে দিন দিন। এই জন্য দরিদ্রের এই সংগ্রামটা চলে, যে সম্পদ তৈরি করা নিয়ে। এই কারণেই দেখো, এই কোর্সের ইম্পর্টেন্সটা এই কারণেই, যে আমরা এই কোর্সে বিভিন্ন এই ধরনের কনসেপ্ট শিখবো, যাতে তোমরা ধরো অনেকেই এখন কলেজে আছো, স্কুলে আছো, কেউ কেউ, তো তোমরা আস্তে আস্তে গিয়ে জব করবে, কেউ নিজের বিজনেস করতে পারো, অন্য কিছু করতে পারো, বা মেধা সম্পত্তি কারো ভালো থাকলে সেটাই তোমরা কাজ করতে পারো। তখন তোমরা এই জিনিসগুলো যদি বুঝতে শেখো, তাহলে দেখবে তোমরা সহজেই নিজের সম্পদটাকে তোমরা বাড়াতে পারবে। ওকে, তো এবার আমরা জনগণের সাধারণ একটা প্যাটার্ন দেখব, যে বেশিরভাগ লোক ম্যাক্সিমাম যেটা হয়, দেখো আয় করা হয় মানে জেনারেলি যেটা ভাবা হয় আর কি, যে আয় যখন তুমি করছো, তোমাকে বেতন দিচ্ছে, সেটা হচ্ছে তুমি কোম্পানির জন্য কাজ করছো, ঠিক? মানে তুমি যখন কোনো অফিসে যাও, কাজ করো, শেষে তুমি মাইনেটা পাও, তোমার যে অ্যাচিভমেন্টটা, সেটা কিন্তু তোমার অ্যাচিভমেন্ট হয় না, অ্যাচিভমেন্টটা কার হয় বলো? কোম্পানির। কোম্পানির হয়। তুমি যদি একটা প্রোডাক্ট বানাও, ধরো তুমি কোথাও সফটওয়্যার ডেভেলপার, তুমি একটা সফটওয়্যার ভালো ডেভেলপ করলে, কিন্তু তুমি কোম্পানির আন্ডারে কাজ করছো, মানে কোম্পানি ওটা নিজের ব্র্যান্ডেই সেল করবে, সেখানে তোমাকে মানে না তুমি অ্যাকনলেজড হবে, না তোমার নাম থাকবে ওখানে, কারণ ইউ হ্যাভ বিন পেইড, তোমাকে মাইনে দেওয়া হয়েছে। তো কোম্পানির জন্য কাজ করা, তাহলে বেতন হয়। আর খরচে দেখো, খরচেও আমরা কিরকম কাজ হয়, খরচে আমরা সরকারের জন্য কাজ করা, মানে খরচে ধরো তুমি ট্যাক্স দিচ্ছ, এবার ট্যাক্স দেওয়া মানে কি, ট্যাক্সে তোমার টাকা যাচ্ছে, তাই তো? এবার এই টাকাটা কার কাছে যাচ্ছে, সরকারের কাছে, তার মানে খরচের ক্ষেত্রে তুমি সরকারের জন্য কাজ করা হচ্ছে। আর যখন দায়বদ্ধতায় যখন তুমি ফেঁসে যাচ্ছ, তখন তুমি কার জন্য কাজ করছো, ব্যাংকের জন্য, বুঝতে পারলে? মানে ধরো তুমি একটা লোন নিয়েছো, এবার লোনটাকে তোমাকে পরিশোধ করতে হবে, তাহলে প্রতি মাসে ধরো 5,000 তোমাকে লোন দিতে হয়, এবার সেই 5,000 টাকা তোমাকে উপার্জন করতে হবে, তাই তো? তাহলে হ্যাঁ স্যার। তুমি ওই যে 5,000 টাকা উপার্জন করছো, তাহলে তুমি অ্যাকচুয়ালি ব্যাংকের জন্য কাজ করছো, ওই 5,000 টাকার জন্য। তার মানে বুঝতে পারছো, এইভাবে জীবনের মানে বিভিন্ন ফেজ গুলো কিন্তু এরকম হয়ে যায়। তুমি যদি ঠান্ডা মাথায় বিশ্লেষণ করবে, যখন বুঝতে পারবে যে হয় তুমি কোম্পানির জন্য কাজ করছো, নয় তুমি খরচে সরকারের জন্য কাজ করছো, না হলে ব্যাংকের জন্য কাজ করছো, কিন্তু আমাদের আসল উদ্দেশ্যটা কি হওয়া উচিত, যে আমরা কার জন্য কাজ করব, আমার জন্য স্যার, নিজের জন্য। নিজেদের জন্য। হ্যাঁ, নিজেদের জন্য কাজ করব, নিজেদের কেরিয়ারটা বা ওটা তৈরি করব, ভ্যালুটা তৈরি করব, যাতে আমরা নিজেদের ভ্যালু থেকেই উপার্জন করতে পারি, সেটা হচ্ছে সবচেয়ে বেস্ট। এবং মানে মেনলি মেধা সম্পত্তি অবভিয়াসলি, কারণ সেখান থেকে তুমি আনলিমিটেড ক্যাশ ফ্লো জেনারেট করতে পারো। যেমন একটা এক্সাম্পল আমি দেব, তোমরা সবাই ফেসবুক ইউজ করো, হ্যাঁ স্যার। তাই তো? ফেসবুক কে বানিয়েছে? মার্ক জুকেনবার্গ। মার্ক জুগারবার্গ। এবার মার্ক জুগারবার্গ ফেসবুক বানানোর আগে, এখন মার্ক জুগারবার্গও কিন্তু মানে বিশ্বের 1 থেকে 3, 4 এর মধ্যে থাকে, ধনীতম ব্যক্তি, তাই তো? হ্যাঁ, এবার তার যে উপার্জন, সেটা আসে শুধু ফেসবুক থেকে, অথচ ফেসবুকটা কিভাবে তৈরি হয়েছে জানো কেউ গল্পটা?
হ্যাঁ স্যার। কি বলতো? স্যার ফেসবুকটা অ্যাকচুয়ালি আরো দুজন মিলে কোড করেছিল বেসিকটা, দিয়ে তারপর মার্ক জুকেনবার্গ ওদের আইডিয়াটাকে চুরি করে নিয়েছিল, দিয়ে তারপর ও নিজে ছিল। না না, আমি মুভিতে দেখেছিলাম। চুরি করা বা ওটাও নেই, ও ছিল মানে একটা টিম হিসেবে ওরা করেছিল। তো বেসিক্যালি ব্যাপার হচ্ছে ওদের কলেজে একটা প্রজেক্ট দিয়েছিল, যেমন আমাদের হয় না কলেজে প্রজেক্ট দেয়, স্কুলে প্রজেক্ট দেয়, হ্যাঁ সেরকম একটা প্রজেক্ট দিয়েছিল। ওদের প্রজেক্টটা টেকের উপর ছিল, মানে যে টেকনোলজির উপরে তোমরা একটা প্রজেক্ট বানাও। এবার তখন মার্ক জুকারবার্গ আর তাদের বন্ধুরা ওরা কি করেছিলেন, যে একটা ইন্টারফেস বানিয়েছিল যেখানে অনলাইনে লোক গ্যাদার হতে পারবে বা অনলাইনে লোক মেসেজ করতে পারবে, একে অপরকে জানতে পারবে। খুব বেসিক একটা ধারণা। এবার এই ধারণাটাই স্কুল প্রজেক্ট হলো, মানে কলেজ প্রজেক্ট হলো। তারপরে সে বুঝতে পারলো যে এর পোটেনশিয়াল হিউজ, কারণ তখন এত অনলাইন প্ল্যাটফর্ম ছিল না। তখন সে কি করলো, তখন সে এই আইডিয়াটার উপর পুরো কাজ করলো এবং এটাকে ওয়ার্ল্ড ওয়াইড সে ছড়িয়ে দিল। আজকে দেখো সবাই আমরা ইউজ করছি, এবং ওই একমাত্র এটা কিন্তু মেধা সম্পত্তি। এবার দেখো মেধা সম্পত্তি থেকে সে মানে একটা নর্মাল কলেজ স্টুডেন্ট থেকে আজকে ওয়ান অফ দ্য রিচেস্ট পারসন ইন ওয়ার্ল্ড। তাহলে এখানে মেসেজটা কি? মেসেজটা কি কেউ বলো? মেসেজটা হচ্ছে মেধা সম্পত্তিতে কাজ করতে হবে, ঠিক আছে? ওকে, তাহলে এবার আমরা ক্লাসের একদম শেষের দিকে অলমোস্ট চলে এসেছি। এবার আমরা তো বুঝলাম যে হ্যাঁ মানে ধনী ব্যক্তিরা ধনী হচ্ছে, গরিবরা আরো গরিব হচ্ছে, মধ্যবিত্ত স্ট্রাগল করছে। তাহলে এবার কি করা উচিত, মানে সলিউশন হবে? আমরা প্রবলেম নিয়ে আলোচনা করলাম, তো সলিউশনে দেখো কি করা উচিত, তার মধ্যে আমরা পয়েন্ট ওয়াইজ ডিসকাস করব কিছু জিনিস। সেটা হচ্ছে আমাদের সবার একটা নির্দিষ্ট আয় আছে, তাহলে আরো ধনী হতে গেলে কি করতে হবে, খরচ কম রাখতে হবে। এটা প্রথম পয়েন্ট। মানে যখন তুমি জাস্ট উপার্জন শুরু হচ্ছে, হ্যাঁ মানে যা টাকা উপার্জন করছো ইনিশিয়াল ফেজে, তোমাকে খরচটা একটু কম রাখতে হবে। মানে লাক্সারি আইটেমে একদম চাকরি পেয়ে প্রথমেই যদি প্রথম মাসেই ধরো অনেকে চাকরি পেলো, এবার আইফোন একটা 80,000 90,000 তার পছন্দ হয়, 20,000 ডাউন পেমেন্টে, তাই তো? ইএমআই এর ব্যাপারটা সবাই জানো আশা করি। সবাই আজ ক্লাসে? হ্যাঁ স্যার। স্যার হ্যাঁ স্যার। ইনিশিয়ালি উপার্জন করার প্রথমেই তুমি খুব দামি দামি জিনিস কিনলে তোমার টাকা শেষ হলো। এবার তোমার হাতে আর টাকা না থাকলে তুমি সম্পদটা তৈরি করতে পারবে আবার দাঁড়িয়ে থেকে। কম। দ্বিতীয় হচ্ছে সম্পদ কিনতে, এটা আর একটা, মানে অনেকে দেখবে হ্যাঁ সবাই শুনতে পাচ্ছ তো? হ্যাঁ স্যার। আবার ডিসকানেক্ট হয়ে গিয়েছিল। ওকে, স্লাইডটা দেখা যাচ্ছে এবার? হ্যাঁ স্যার। তো আমরা ছিলাম সম্পদ কিনুন দায় নয়, মানে যেটা বললাম আর কি, যে উপার্জন করা শুরু করলে প্রথমে তোমাকে ইনিশিয়ালি মানে ধ্যান দিতে হবে যাতে তুমি সম্পদে ইনভেস্ট করো।
মানে কি বলবো, ধরো তুমি উপার্জন করা শুরু করলে, হুম, এবার তোমার কাছে 1 লাখ মতো টাকা জমেছে। হ্যাঁ, 1 লাখ বা 2 লাখ মতো টাকা জমেছে। এবার তুমি চাইলে সেই সময় একটা বেশ ভালো দামি গাড়ি কিনে ফেলতে পারো, অতটা দরকার নেই, কিন্তু একটা 4 চাকা হুইলার, 4 হুইলার আর কি, অনেকের শখ থাকে, তো কিনতে পারো। এবার বলো তো, একটা গাড়ি সম্পদ না দায়বদ্ধতা? দুটোই। এমনি যদি নিজের শখের জন্য কেনা হয় তাহলে ওটা দায়বদ্ধতা, আর যদি বিজনেসের ক্ষেত্রে নেওয়া হয় তাহলে ওটা সম্পদ। সম্পদ, ঠিক। কিন্তু আমরা আমরা জেনারেলি যেটা ভাবি যে একটা গাড়ি কিনবো মানে ওটা একটা সম্পদ, কিন্তু আসলে ওটা সম্পদ না। তুমি যদি নিজের পার্সোনাল ইউজে কেনো, সেই ক্ষেত্রে তোমার সেটা থেকে অনেকটা টাকা খরচ হয়। হ্যাঁ, এবার সেটা সম্পদ হতে পারে, সেটা যদি তুমি ভাড়ায় খাটাও তাহলে সেটা সম্পদ হবে, কারণ সেই ক্ষেত্রে তোমার কাছে টাকা আসবে। বুঝা গেল? হ্যাঁ স্যার। আবার হ্যাঁ, আবার অনেক ক্ষেত্রে কি হয়, এবার ধরো অনেক যারা আলট্রা রিচ, যাদের অনেক টাকা আছে বা যাদের সময়ের অনেক ভ্যালু, তাদের ক্ষেত্রে গাড়ি কেনাটা একটা দায়বদ্ধতা অতটা হবে না। কারণ সে ধরো একটা এ থেকে বি পয়েন্টে যাচ্ছে, তার ধরো আধা ঘন্টা লাগে পাবলিক ট্রান্সপোর্টে গেলে, আর 10 মিনিট লাগে পার্সোনাল কারে গেলে, কিন্তু তার সময়ের ভ্যালু অনেক। মানে সে ধরো একটা বড় ডাক্তার, তার 5 মিনিটের ভ্যালু হচ্ছে 500 টাকা। তার মানে সে ওই যে 10 মিনিট আর 30 মিনিটের গ্যাপ, 20 মিনিট, তার 20 মিনিটের ভ্যালু এত বেশি যে সে ভাববে না আমি একটা গাড়ি কিনে নিলে আমি তো ক্লিনিকে এতটা টাইম বেশি থাকতে পারবো। বুঝতে পারলে? তো সেই ক্ষেত্রে সেটা জাস্টিফাই। বাট ইনিশিয়ালি ধরো একটা মধ্যবিত্ত ফ্যামিলির লোক যখন, তাদের ক্ষেত্রে অতটা জাস্টিফাইড হয় না। তো যেটা বলা হয় আর কি, অনেক বইয়েও সাজেস্ট করা হয় যে উপার্জন করার সময় টাকা তোমাকে সেভ করতে হবে, এবং সেভিংসটা দিয়ে তোমাকে সম্পদ তৈরি করতে হবে। হয় ছোটখাটো বিজনেস হতে পারে, বা জায়গা জমি হতে পারে, বা কেউ অনেকে শেয়ার বাজারে ইনভেস্ট করে, মিউচুয়াল ফান্ড, এইসবও হতে পারে। এর মাধ্যমে তুমি সম্পদ কলামটাকে তৈরি করো প্রথম কয়েক বছর, তারপর দেখবে সম্পদ কলাম থেকে তোমার ক্যাশ ফ্লো আসা শুরু করবে, মানে তোমার উপার্জন হওয়া শুরু করবে। তখন একটা সময় পরে তোমার কাছে অনেকটা টাকা হবে, সেই টাকা দিয়ে তুমি লাক্সারি আইটেম নিতে পারো, মানে একটা খুব দামি গাড়ি বা বাড়ি বা মোবাইল নিতে পারো। তো ইনিশিয়াল স্টেজে ওটা অ্যাডভাইস করা হয়। বুঝলে সবাই? হ্যাঁ বেশ। স্যার। আর সম্পদ থেকে উদ্বৃত্ত অর্থ দিয়ে বিলাসিতা বিহীন, মানে যেটা বললাম আর কি, যে প্রথমে টাকা উপার্জন হলে সেটা সম্পদে দিতে হবে। এবার সম্পদ থেকে যখন অনেকটা উপার্জন হবে, সেই টাকা দিয়ে, কারণ সেটাতে এক্সট্রা ক্যাশ, সেটা দিয়ে তুমি বিলাসিতাতে ব্যবহার করতে পারো। ছাত্র সম্প্রদায়ের জন্য মেধা সম্পত্তি চূড়ান্ত সম্পদ, এই কথাটা আমি আগেও বলেছি 1-2 বার। মানে তোমরা ম্যাক্সিমাম, তোমরা সবাই স্টুডেন্ট অ্যাকচুয়ালি। এবার তোমাদের কিন্তু মেধা সম্পত্তি কারোর যদি যা আছে, সবারই কিছু না কিছু থাকে, সেটা যদি তোমরা জানো বা বুঝতে পারো, সেটার উপরে কিন্তু কাজ করবে, সেটাকে কখনো অবহেলা করতে নেই। মানে কেউ ধরো যদি আঁকায় ভালো থাকো, তাহলে আমি বলবো আঁকা আরো ভালো করে শেখো। এখন তো অনলাইনে প্রচুর কোর্স হয়, অনলাইনে কোর্স করো, অনলাইনে অনেক কম টাকায় অনেক ভালো ভালো কোর্স করা যায় আজকাল। শেখো, কারণ তোমার ওই যে মেধা সম্পত্তি, ওটাকে তুমি যদি ঠিক মতো নারিশ করতে পারো, তাহলে সেখান থেকে তুমি ইনফাইনাইট ক্যাশ ফ্লো জেনারেট করতে পারো। বুঝতে পারলে সবাই? হ্যাঁ স্যার। হ্যাঁ, তাহলে শুধু আঁকার ক্ষেত্রে আমি বলছি না, কেউ ভালো গান করতে পারলে গো হ্যাড, ওটাকে তুমি মানে পড়াশোনার পাশাপাশি ওটাতেও একটু, যদি প্যাশন থাকে ওটাতেও টাইম ইনভেস্ট করো, এবং দরকার হলে স্কিল ডেভেলপ করো ওখানে টাকা দিয়ে, কারণ সেই টাকাটা কিন্তু অনেক মাল্টিফোল্ড হয়ে তোমার রিটার্ন আসবে। কেউ নাচতে পারলে, কেউ ভালো খেলতে পারে, হ্যাঁ, যা কিছু হতে পারে, যাতে তুমি ভালো, সেটার উপরে অবশ্যই ধ্যান দেবে। এটা জীবনে অনেক কাজে আসবে তোমার ক্যাশ ফ্লো জেনারেটে। মানে ওই গতানুগতিক ভাবনা চিন্তা রাখাচ্ছে না যে আমাকে জবই করতে হবে, তার চেয়ে তুমি যেটাই, যদি কোনো স্কিল তোমার খুব ভালো থাকে এবং তুমি জানো সেটা খুব রেয়ার,
তাহলে তুমি সেটাই কাজ করলে অনেক ইজিলি তুমি সাকসেসফুল হতে পারবে। তাহলে এটা ধ্যান রাখবে এবং আপনার দক্ষতার উপর কাজ করুন এবং দক্ষতা বিকাশে বিনিয়োগ করুন, যেটা আমি বললাম আর কি, যে কারোর যদি কোনো স্কিল থাকে বা কারোর কোনো স্কিলের প্রতি ন্যাক থাকে তাহলে তার উপরে কাজ করতে হবে এবং দরকার হলে তার উপরে ইনভেস্টও করতে হবে। মানে ওই যে কোর্স করতে তোমার কিছু খরচ হবে, সেটা করতে হবে, কিন্তু সেই সামান্য খরচটা কিন্তু তোমাকে অনেক মাল্টিফোল্ড একটা বেনিফিট দেবে, সেটা মাথায় রাখতে হবে। এই লাইনটাই এখানে বলা হয়েছে যে আপনার দক্ষতার উপর বিনিয়োগ করলে সেটা সম্পদ তৈরি করবে, যা ভবিষ্যতে রয়্যালটি প্রদান করবে এবং আপনার আর্থিক ব্যবস্থা আরো ভালো করবে। যেমন ধরো তোমাদের মধ্যে কেউ যদি একটু লেখার প্রতি তোমাদের উৎসাহ আছে বা কেউ একটু ভালো লিখতে পারো, তাহলে তোমরা অনলাইনে বিভিন্ন কোর্স করো, আরো লেখকের বই পড়ো, সেটায় সময় দাও। এবার এরকম করে করে হয়তো 5 বছর পর তুমি একটা খুব ফেমাস লেখক বা লেখিকা হলে, তার থ্রুতে তুমি অনেক ইনকাম জেনারেট করতে পারো। এবং মানে যারা খুব বড় বড় লেখক, তাদের লেখার উপরে তারা শুধু নিজেরই ইনকাম জেনারেট হয় না, তাদেরকে মানে কেন্দ্র করে অনেক পাবলিশার্স, অনেক বুক সেলার্স, তারাও কিন্তু তাদেরও উপার্জন তৈরি হয়, মানে টোটাল একটা ইকোসিস্টেম তৈরি হয়। তো এই কারণে নিজের দক্ষতাকে চেনা এবং সেটাকে নারিশ করা খুবই প্রয়োজন। তো আজকের ক্লাস আপাতত এতটাই। কারো কোনো প্রশ্ন আছে করতে পারো। স্যার না স্যার। স্যার আমার একটা প্রশ্ন আছে। স্যার জেনারেলি আমরা যে আমাদের জুয়েলারি গুলো থাকে, সোনা, মুদ্রা, রূপো, এগুলোকে আমরা সম্পদ বলি, কিন্তু ভালোভাবে ভাবতে গেলে তো আমরা এগুলোকে সম্পদ বলতে পারি না, কারণ এগুলো একটা আমাদের শখ শুধুমাত্র, এখান থেকে আমাদের কোনো ইনকাম জেনারেট হয় না। ঠিক, ওকে। তো তুমি বলছো যে এগুলো সম্পদ না। হ্যাঁ, খুবই ভালো কোশ্চেন, মানে তুমি ব্যাপারটা নিয়ে ভেবেছো, খুবই ভালো। তা দেখো, এটা হচ্ছে তোমার ইনকাম জেনারেট হয় না ঠিকই, কিন্তু এটা সম্পদ। কারণ কি? কারণ তুমি যে যখন সোনা বা রূপো কিনে রেখেছো, তো যখন তোমার এটা দরকার হবে, তুমি যখন এটা বিক্রি করবে, তখন তুমি কি পাবে? তখন টাকা। তুমি টাকা পাবে। তার মানে তখন ওটা সম্পদ হবে। মানে ওটা অ্যাকচুয়ালি অ্যাসেট। মানে অ্যাসেট সম্পদের মধ্যে ধরো স্ট্যাটিক অ্যাসেট হয়, ডাইনামিক অ্যাসেট। মানে সোনা বা রূপোর জিনিসটা কি হলো, ওটা হলো স্ট্যাটিক অ্যাসেট হলো। মানে তুমি একবার টাকা দিয়ে ওটা কিনে এবার তোমার কাছে রইলো। এবার ওই টাকাটা তোমার কাছে সোনার আকারে, মানে গোল্ড ফর্মে আছে। তুমি চাইলে ওটা বিক্রি করে সেই টাকাটা নিতে পারো। এবারে দেখো, সোনায় লোকে ইনভেস্ট করে কেন সেটা বলি। সেটা হচ্ছে ইনফ্লেশন বলে একটা ব্যাপার আছে, হ্যাঁ, যেটা নিয়ে আমরা পরে আলোচনা করব। মানে ওই যে বললাম টাকার ভ্যালু কমতে থাকে বললাম, হ্যাঁ স্যার। তাই তো। কিন্তু সোনার ভ্যালু কিন্তু কমে না, সোনার ভ্যালু দেখবে বাড়ে, তাই না? কারণ ধরো আজ থেকে 10 বছর আগে তোমার কাছে 5 লাখ টাকা ছিল, তাহলে এখন সেই টাকার ভ্যালু 2 লাখ বা 3 লাখ, ঠিক? কিন্তু ধরো 10 বছর আগে তোমার কাছে যখন 5 লাখ টাকা ছিল, তুমি ধরো 5 লাখ টাকা সোনা কিনেছো, এখন সেই সোনার ভ্যালু কত হবে? অনেক বেশি। 5 লাখের বেশি হবে, 7-8 লাখ হবে। তাহলে দেখো, তুমি 2 লাখ হতো না ইনভেস্ট করলে, এখন সোনা ইনভেস্ট করলে সেটা 7 লাখ। তাহলে এই যে ইনক্রিমেন্টটা হলো, এটা তোমার একটা উপার্জন হলো। হ্যাঁ স্যার। তাহলে এই কারণে সোনা বা ইয়েটা একটা সম্পদ। আচ্ছা, খুব ভালো কোশ্চেন। স্যার এটা তো আবার বন্ধকও রাখতে পারি, সেক্ষেত্রে আবার দায়বদ্ধতাও হবে। হ্যাঁ, বন্ধক রাখতে পারলে হ্যাঁ সেই ক্ষেত্রে দায়বদ্ধতা হবে, ঠিক। তুমি যদি এটা বন্ধক রাখো, বন্ধক রেখে কিছু টাকা নাও, সেই ক্ষেত্রে দায়বদ্ধতা, ঠিক। মানে এটাই আর কি, মানে বিভিন্ন কনসেপ্ট গুলো খুব মিক্স অ্যান্ড ম্যাচ টাইপ। মানে যেমন ধরো একটা গাড়ি, তুমি গাড়ি কিনে নিজে খরচ করলে সেটা দায়বদ্ধতা হয়, কিন্তু তুমি যদি গাড়ি কিনে সেটাকে ভাড়া খাটাও, তাহলে সেটা তোমার সম্পদ হয়। হ্যাঁ, এবার আবার তুমি যদি গাড়ি কিনে তোমার যদি সময়ের ভ্যালু এতটাই বেশি হয়,
তখন আবার তোমার সেই দায়বদ্ধতাটা কিছু মনে হবে না। হ্যাঁ, কারণ তোমার অনেকটা টাইম সেভ হবে আর তোমার টাইমের অনেক ভ্যালু। তখন আবার সেই দায়বদ্ধতাটাকে তুমি মানে নিতেই পারো আর কি। ওটা তোমাকে অতটা ভাবাবে। হুম। আর আর কেউ কোনো প্রশ্ন থাকলে? না স্যার। ওকে, মৌমিতা তুমি বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। ওকে, আর দীপম রূপম তোমরাও আশা করি বুঝতে পেরেছো ভালো মতো। ওকে, তো দীপম রূপম আসলে আগের বছরে যেহেতু ক্লাসে ছিলে, তো তোমাদের হয়তো এই একটা দুটো ক্লাস একটু কমন মনে হবে, কিন্তু আমরা দুটো বা তিনটে ক্লাসের পরেই কিন্তু একদম নতুন জিনিস শিখবো আর কি। এক্সেল ইউজ করতে পারো তোমরা সবাই? মাইক্রোসফট এক্সেল? হ্যাঁ স্যার। ওকে, তো আমরা দেখো মানে এক দু ক্লাস পরে আমরা মাইক্রোসফট এক্সেলে ক্যালকুলেশন করা শিখবো, যে কিভাবে ধরো তুমি একটা সার্টেন এজ পর রিটায়ার হতে চাও, 50 বা 60 পরে, তো তুমি প্রতি মাসে কত টাকা করে যদি জমাও তাহলে তুমি ওই টাইমে রিটায়ার হতে পারবে। এগুলো সব ক্যালকুলেশনে দেখানো হবে, যাতে তোমরাও করতে পারবে ভবিষ্যতে। এবং ধরো অনেক স্কিম চলে, হ্যাঁ, যে অনেকে বলে যে আপনি এখানে টাকা দিন, এত টাকা বাড়বে, এত টাকা ইয়ে হবে, আপনি এত টাকা রিটার্ন পাবেন এত বছর পর। এবার আদেও সেই স্কিমগুলো তোমার জন্য কি লাভদায়ক? কারণ কোম্পানি চালাচ্ছে মানে তো কোম্পানি লাভ করছে, সেটা নিয়ে কোনো ডাউট নেই, নাহলে তারা স্কিম দিত না, তাই তো? এবার সেটা অ্যাজ এ কনজিউমার তোমার জন্য কি লাভজনক, সেটা যাতে তুমি ক্যালকুলেট করতে পারো, সেই জিনিসগুলো শেখানো হবে। তো এটাই, তোমরা ক্লাসটা কন্টিনিউ করো, আরো অনেক নতুন নতুন জিনিস শেখা হবে, অনেক আলোচনা হবে। আর তোমাদের যা যা ডাউট হবে এই বিষয়ে, ডাউট মানে ক্লাসের বাইরে ধরো কোনো সময় কোনো কোশ্চেন আসলো, তুমি ভাবলে সেটা লিখে রাখো, ক্লাসে ডিসকাস করো। হুম। ওকে, ঠিক আছে তাহলে। আর কারোর কোনো প্রশ্ন না থাকলে আজকের ক্লাস তাহলে এখানে সমাপ্ত করা যাক। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ এভরিওয়ান। ওকে, বাই।